তারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে, কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে। নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলেই কঠোর ব্যবস্থা। যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়োগ থাকেও সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ ফেঁসে যেতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে বন্ধ হলো বহু সাবেক মন্ত্রী এমপির ভোট করার পথ। অপারেটর নিয়োগ জটিলতায় ঝুলে আছে ২১,০০০ কোটি টাকার তৈরি থার্ড টার্মিনালের উদ্বোধন। চলছে সরকার ও ঋণদাতা প্রতিষ্ঠানের দর কষাকষি, ওপেন টেন্ডারের পরামর্শ। যাত্রীতে ঠাসা থাকলেও মেট্রো রেলের আয়ে উঠছে না ঋণের কিস্তির টাকা। বছরে ঘাটতি ৩০০ কোটি, আশা ছাড়তে নারাজ ডিএমটিসিএল। স্টেশনের বাণিজ্যিক ব্যবহারের পরামর্শ। ৫ বছর পর বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা। বৈঠক হবে প্রধান ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। এবং ইসরায়েল আগ্রাসনের ২ বছরে নরকে পরিণত গাজা, গণহত্যার শিকার ৬৭,০০০ ফিলিস্তিনি। হামাস ইসরায়েলের পরোক্ষ আলোচনা শুরু, শিগগিরই শান্তি চুক্তির আশা ট্রাম্পের। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট হলে সংকট বাড়বে। অন্যদিকে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। প্রায় ২ সপ্তাহের বেশি সময় পর দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তাহের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোট হলে বাড়বে সংকট। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগেই কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে। এদিন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় তার ব্যক্তিগত কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে কি কি সহযোগিতা করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া রোহিঙ্গা সংকট সহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নেয়ার কথা জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, মনে রাজনৈতিক অভিলাষ থাকলেও ভোটে তার প্রতিফলন ঘটাতে পারবে না নির্বাচন কর্মকর্তারা। দলীয় আচরণ করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সংলাপের দ্বিতীয় দিনে ভোটের দিন নির্বাচন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ দেন সাবেকরা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ধারাবাহিকভাবে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করছে ইসি। সাবেক নির্বাচন কমিশনারদের আমন্ত্রণ জানালেও সংলাপে যোগ দেন সাবেক ৯ কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক। লোকাল লোকজনের যারা আসলে নির্বাচনকে নিয়ন্ত্রণে রাখতে ভোটের দিন নির্বাচন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পাশাপাশি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়ার পরামর্শ দেন কমিশনের সাবেক কর্মকর্তারা। একই সঙ্গে ভোটের আগাম প্রচারণা বন্ধ এবং আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণে জোর দেন তারা। বয়স্ক ভোটারদের যাতে অসুবিধা না হয়, এই
খুব কাছাকাছি জায়গায় ভোট কেন্দ্র করাই আমার মনে হয় সমীচীন হবে বলে আমি মনে করি। ভোটার তালিকা এক ধরনের থাকলে ভালো হয়, অর্থাৎ ছবি সহ ভোটার তালিকা সবার কাছে থাকা উচিত। পোস্টাল ব্যালট নেওয়া আগামী নির্বাচনে একটা সমস্যা সৃষ্টি হতে পারে, যা আমার কর্মজীবনে দেখেছি। মাঠ পর্যায়ে যে আচরণ বিধিমালা পরিচালনা হয়, মনিটর করতে পারলে পরিবেশটা ভালো থাকে এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হয়। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নেওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, ভোটে রাজনৈতিক দলের সহযোগিতার বিকল্প নেই। কোথায় কোথায় গ্যাপস থাকে, যেখান দিয়ে ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপস গুলো যাতে আমরা বন্ধ করতে পারি। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো, সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। বিকেলে ইসির সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে 40 নারী নেত্রীকে। এই জিনিস আর না ঘটতে পারে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে কোনো দলের সম্পৃক্ততা মিললে নেওয়া হবে সে বিষয়ে ব্যবস্থা। অপরাধ প্রমাণিত হলে দল নিষিদ্ধসহ ট্রাইব্যুনাল আইনে বিভিন্ন বিধান রয়েছে বলেও জানান তিনি। এদিকে ট্রাইব্যুনালের কোনো মামলায় আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ হলে তিনি আর নির্বাচন করতে পারবেন না, এমন সংশোধনী এনে গেজেট প্রকাশ করেছে সরকার। জুলাই আগস্টে সারা দেশে হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ 14 দলের নেতাকর্মীরা। 5 আগস্টের পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ওঠে। অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে, কিন্তু এ নিয়ে নিশ্চুপ ছিল সব পক্ষই। প্রসিকিউশন অপেক্ষায় ছিল সরকারের সবুজ সংকেতের। মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তে অন্য দলের সংশ্লিষ্টতা মিললে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাইব্যুনালের আইনে দলের বিচারের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ করা, সম্পত্তি বাজেয়াপ্ত সহ বিভিন্ন বিধান রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, অন্য মামলায় দেয়া সাক্ষী কাজে লাগবে আওয়ামী লীগের বিচারে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এদিকে চতুর্থবারের মতো সংশোধনী আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা সরকারি কোনো পদে থাকতে পারবেন না। তাজুল ইসলাম বলেন, বিচার চলাকালে আইন সংশোধন ও সংযোজনে কোনো বিতর্কের সুযোগ নেই। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। এদিন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার জেরা এবং ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সফট ওপেনিংয়ের 2 বছর পার হলেও অপারেটর চূড়ান্ত করতে না পারায় চালু করা সম্ভব হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। অপারেটর নিয়োগে জাইকার সাথে সমঝোতার পরই দিনক্ষণ নির্ধারণ করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। তবে দেশের স্বার্থে 3য় টার্মিনালের অপারেটর চূড়ান্ত করতে ওপেন টেন্ডার দেওয়ার পক্ষে মত খাত সংশ্লিষ্টদের। অর্থনৈতিক বিবেচনায় টার্মিনালটি চালু করতে টাস্কফোর্স গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পুরো বিষয়টা প্রস্তুত না করেই সফট ওপেনিং হয়েছিল, তাড়াহুড়ো করে কিছু কসমেটিক বিষয় দিয়ে ওপেনিং করা হয়েছিল। এটা যে পলিটিক্যাল স্টান্ট। যারা এই কাজটা সমাধান করছে তাদের কাছ থেকে আমরা যখন হ্যান্ডওভার পাবো তখন আমরা ডেটটা দিতে পারবো।
জমকালো আয়োজনে 2023 সালে পুরো কাজ শেষ না হতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করে বিগত সরকার, কিন্তু নির্মাণ কাজের 99% অনেক আগে শেষ হলেও অনিশ্চিত হয়ে পড়েছে উদ্বোধন। টার্মিনালটা বেশ সুন্দর না? শেষ সময় একদিকে সিভিল এভিয়েশনকে কাজ বুঝিয়ে দেয় এবং টার্মিনালের অপারেটর নিয়োগ নিয়ে দর কষাকষিতে অন্তর্বর্তী সরকার ও ঋণ প্রদানকারী সংস্থা জাইকা, এমনটাই জানিয়েছেন বিমান সচিব ও উপদেষ্টা। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা প্রসেসের মধ্যে আমরা নেগোসিয়েশন স্টেজে আছি। এই মুহূর্তে সেই নেগোসিয়েশন শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে। টার্মিনালটি চালু করতে নানা সমীকরণে হিসেব চললেও ওপেন টেন্ডারে অপারেটর নিয়োগের বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে স্বার্থ আদায়ে টার্মিনাল পরিচালনায় চুক্তি করা হয়েছে অনভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে। এয়ারপোর্ট হ্যান্ডলিংয়ে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু জাপানের নাম নেই। আমি জানি যে সিভিল এভিয়েশনের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল। একটা অর্গানাইজেশনকে পুরো জিনিস দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে এটা হওয়া বাঞ্ছনীয়। সফট ওপেনিং এর পেরিয়েছে 2 বছর, শুরু হয়েছে ঋণ পরিশোধের মেয়াদ। এমন প্রেক্ষাপটে কালক্ষেপণ না করে স্থাপনাটির বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লোন কিন্তু রিপেমেন্টের সময় হয়ে যাচ্ছে। সিভিল এভিয়েশন এটা একটা টাস্ক ফোর্স করা উচিত। তারা সেই টাস্ক ফোর্স এটাকে দিনরাত 24 ঘন্টা কাজ করে তারা এটাকে কিভাবে একটা ডেডলাইন দেওয়া উচিত, নাহলে এইভাবে ওপেন ডেডলাইন থাকলে কিন্তু কোনোদিনই কাজ হবে না। 21,300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করা হয় 2023 সালের 7 অক্টোবর। নান্দনিক এই টার্মিনাল চালু হলে বছরে সেবা পাবে 2 কোটির বেশি যাত্রী। এতে বিপুল রাজস্ব পাবে সরকার। দক্ষ পরিচালনায় ভাবমূর্তি বৃদ্ধি পাবে বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যাত্রীতে ঠাসা থাকলেও ঋণের বোঝা টানছে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল। সরকারের পক্ষ থেকে ভর্তুকির বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন শুধু যাত্রী আয় দিয়ে ঋণ পরিশোধ সম্ভব নয়। মেট্রো স্টেশনগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহারের পরামর্শ তাদের, যদিও কর্তৃপক্ষ বলছে পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে ঋণ পরিশোধ করতে পারবেন তারা। আরও জানাচ্ছেন মনির হোসেন। দীর্ঘ লাইনে অপেক্ষা আর গাদাগাদি করে যাত্রা, রাজধানীবাসীর মেট্রো যাত্রার দৈনন্দিন গল্প এখন এমনই। দিন দিন বাড়ছে যাত্রী চাপ, তবে এত যাত্রীর ভিড়েও কাঙ্ক্ষিত আয় করতে পারছে না মেট্রো। ফলে যথাসময়ে ঋণ পরিশোধের শঙ্কা কাটছে না। বর্তমানে দিনে গড়ে উড়াল এই রেলপথ ব্যবহার করছেন 4 লাখের বেশি মানুষ। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি এর থেকে বছরে আয় প্রায় 450 কোটি টাকা। বিপরীতে 2030-31 সাল পর্যন্ত প্রতি বছর ঋণের কিস্তি দিতে হবে গড়ে প্রায় 740 কোটি টাকা। এমন পরিস্থিতিকে শঙ্কার উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন শুধু যাত্রীদের থেকে আয়ের উপর নির্ভর করে ঋণ পরিশোধ অসম্ভব। আয় বাড়াতে ট্রেনের সংখ্যা ও বেশি সময় চালানো, পরিচর্যা খাতে অযৌক্তিক খরচ কমানোর পাশাপাশি স্টেশন এবং অবকাঠামো বাণিজ্যিকভাবে ব্যবহারের পরামর্শ তাদের। বলছেন বিনিয়োগ বেশি হওয়াতেই ঋণের চাপ ভোগাচ্ছে মেট্রো রেলকে। দুর্ভাগ্যজনক হলো সত্যি আমরা বানাতে গিয়ে এত বেশি সময় নিয়ে ফেলেছি, সময়ের সাথে সাথে খরচ বাড়িয়ে ফেলেছি। এই খরচটাকে শুধু আবার যাত্রীর ভাড়ার উপরে নির্ভর করেছি। আধুনিক যাত্রী সেবায় মেট্রো কিন্তু শুধু যাত্রীর উপর নির্ভর করে না। সময়াবদ্ধভাবে যদি কাজটা করতে পারতেন পেশাদারিত্বের সাথে, তাহলে খরচ কম হতো। রক্ষণাবেক্ষণে সোলার এনার্জি সহ পাশাপাশি কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে আমি নন অপারেশনাল ক্যাশ ইনজেকশন যদি করতাম, কে বলেছে স্মার্ট উন্নয়নে কখনো ভর্তুকি হয় না। তবে ভিন্ন কথা বলছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। স্টেশন অবকাঠামোর বাণিজ্যিক ব্যবহার সহ কর্তৃপক্ষ আয় বৃদ্ধির যেসব পরিকল্পনা করছে তা দিয়ে কিস্তি পরিশোধ সম্ভব বলে দাবি তার। যদিও কি পরিমাণ সময় লাগবে কিংবা কতটুকু ঘাটতি থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট উত্তর নেই তার কাছে। আমাদের যেহেতু কার্যকলাপ মাত্র আরম্ভ হয়েছে নন রেভিনিউ ফেয়ারে, লাইক অ্যাডভার্টাইজমেন্ট, টিকেটিং, ব্যাংকের বুথ, এখন চেষ্টা করতেছি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করার জন্য। তারপরে জায়গা টাকা
টেম্পোরারি ইউজের জন্য করার জন্য, দোকান ভাড়া দেওয়ার জন্য। তো ওইগুলির থেকে কভার হলে বোধহয় আগামী বছর আমরা একটু ভালো ফিগারে বলতে পারবো, বাট এখন পর্যন্ত আমরা ইন্টারেস্টে দিয়ে যেতে পারবো। ডিএমটিসিএল মেট্রো লাইন 6 এর জন্য জাইকার সঙ্গে প্রায় 790 কোটি টাকার ঋণ চুক্তি করে। বছরে 2টো করে 30 বছরে 60 কিস্তিতে এই ঋণ পরিশোধের চুক্তি করেছে ডিএমটিসিএল। এ পর্যন্ত 3 কিস্তিতে প্রায় 76 কোটি টাকা পরিশোধ করেছে সংস্থাটি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুনায়েদ, ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সারা দেশ থেকে আগত শিক্ষক কর্মচারীদের নিয়ে যে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ, তার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা এই যে আয়োজন স্থলের পেছনে যেটি দেখতে পাচ্ছি, যে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা কিন্তু জড়ো হয়েছেন। সব মোটামুটি দুপুরের পর থেকেই তারা এখানে এসেছেন এবং জাতীয় প্রেস ক্লাব থেকে তারা র্যালি নিয়ে এখানে এসেছেন। এখন পর্যন্ত মূলত 4টি দাবি তাদের ভেতর থেকে আমরা পেয়েছি। আমাদের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া রয়েছেন। আমরা তার কাছ থেকে খুব সংক্ষেপে কিছু বিষয় জেনে নিতে চাই। স্যার, আপনাদের যে দাবিগুলো সেগুলো একটু জানাবেন এবং আপনারা কি প্রত্যাশা করছেন মহাসমাবেশ থেকে, কি ঘোষণা আসতে পারে? আমাদের আসলে মূল দাবি হলো শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ। কারণ আপনারা জানেন যে বিগত এই 17 বছর এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বেশি সরকার। এখন আমরা চাচ্ছি এই শিক্ষা ব্যবস্থাকে আবার ঢেলে সাজাতে হবে, কারণ দেশটা আমাদের। এই জাতিকে সুনাগরিক তৈরি করতে হলে একটা সুশিক্ষক দরকার এবং সুশিক্ষা দরকার। সুশিক্ষার জন্য প্রয়োজন হলো সুশিক্ষক, সেটা আমরা দিতে পারছি না, কারণ আমাদের শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করেছেন বিগত 17 বছর এবং এখানে ডোনেশন দিয়ে ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের একটাই রাস্তা, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ। এতে করে শিক্ষকদের চাকরির সিকিউরিটি আসবে, আপনার সামাজিক মর্যাদা বাড়বে, আপনার আর্থিক সচ্ছলতা আসবে। এই 3টা জিনিস যদি হয় তাহলে আমরা জাতিকে আমরা সুশিক্ষা উপহার দিতে পারবো। সুশিক্ষা ছাড়া তো সুনাগরিক গড়ে তোলা যাবে না, এটাই হলো আমাদের মূল মেসেজ। এবং এই বিগত 17 বছর 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এই দিবসটিও আমাদেরকে পালন করতে দেয়নি। আমরা আজকে সর্বপ্রথম একটা বড় পরিসরে করে আমরা দেশবাসীকে জানাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ শিক্ষকরা এই প্ল্যাটফর্ম। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা শুনছিলাম শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে মহাসমাবেশ থেকে যেই দাবিগুলো জানানো হয়েছে সেগুলোর প্রেক্ষিতে তাদের যে প্রত্যাশা সেই বিষয়টি। এই ছিল এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ অবস্থা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুনায়েদ। 5 বছর পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হলো। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার পক্ষে সফররত উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচিপ। বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুসলিম বিশ্বে প্রভাবশালী দেশ তুরস্ক। দেশটির অত্যাধুনিক সামরিক প্রতিরক্ষা সামগ্রী, ড্রোন প্রযুক্তি নজর কেড়েছে সবার। সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ঢাকা আঙ্কারার সামরিক সহায়তা। চলতি বছরেই বিভিন্ন পর্যায়ে সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা মিলিত হন নানা বৈঠকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয় বাংলাদেশ তুরস্ক 4র্থ ফরেন অফিস কনসালটেশন বা এফওসি। 5 বছর পর অনুষ্ঠিত দাপ্তরিক এ বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আঙ্কারার পক্ষে সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিচ একিনচিপ। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এতে অংশ নেন। এফওসিতে বাংলাদেশ ও তুরস্ক সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। প্রাধান্য পাবে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা ইস্যু। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বেরিস একিনচিপ। এরপর যমুনায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। এর আগে সফরের প্রথম দিনে সোমবার তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচিপ। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী শাতিলা শারমিন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাতিলা,
পররাষ্ট্র উপদেষ্টা আমরা দেখেছি তো মোহাম্মদ তৌহিদ হোসেন এইমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন এবং তার সঙ্গে বৈঠকে বসবেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিক এগেনজি। এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছেননি। আমরা জানি যে সকাল থেকে যে এফওসিটি চলছে, অর্থাৎ বাংলাদেশ তুরস্ক যে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক, সেই সচিব পর্যায়ের বৈঠকটি শেষ হয়েছে। কারণ দুপুরের খাবারের যে আয়োজনটাই কিন্তু এই বৈঠকের সঙ্গে রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। আমরা জানি যে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং এই বৈঠকে ঊর্ধ্বতন যে কর্মকর্তা, অর্থাৎ দুই দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। দীর্ঘ 5 বছর পরে এই যে এফওসিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এফওসি বাংলাদেশ তুরস্কের চতুর্থতম এফওসি। এর মাধ্যমে আসলে দুদেশের সম্পর্ক যেমন একটি অন্য মাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে আসলে এই এফওসিতে গুরুত্ব দেওয়া হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে। যদিও গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো ধরনের কথা বলেনি, কোনো দেশের পক্ষ থেকে বলা হয়নি এবং কোনো ধরনের সংবাদ সম্মেলনের কথাও কিন্তু আমরা জানি না। তার মানে অপেক্ষা করতে হচ্ছে দুই দেশের একটি যৌথ বিবৃতির এবং এখানে যখন বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, তখন আসলে কোনো ধরনের বক্তব্য আমরা পাই কিনা গণমাধ্যমের জন্য বা সাধারণ জনগণের জন্য, সেই বিষয়টি আসলে এখনো জানা যায়নি। অর্থাৎ আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন বা কোনো রকম ব্রিফিংয়ের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত রাখা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা হবার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন এই তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে এরপর অর্থাৎ বিকেলের দিকে। তার দুদিনের যে রাষ্ট্রীয় সফর, দুদিনের রাষ্ট্রীয় সফরের আজকে গুরুত্বপূর্ণ দিন যাচ্ছে। এর আগে সোমবার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছিলেন। সেই বৈঠকেও কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণমাধ্যমের সামনে বক্তব্য বৈঠকের বিষয়ে জানানো হলেও আসলে এখনো পর্যন্ত আমরা তুরস্কের এই উপপ্রধানমন্ত্রীকে কোনোভাবেই গণমাধ্যমের মুখোমুখি হতে দেখিনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাতিলা শারমিন। উচ্চ মূল্যস্ফীতির পরও চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8%। 2026-27 অর্থ বছরে যা বেড়ে দাঁড়াবে 6.3%। এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, রাজনৈতিক অস্থিরতায় বেসরকারি বিনিয়োগ কমেছে, কাজ পাচ্ছে না কর্মক্ষম 30 লাখ মানুষ। উচ্চ মূল্যস্ফীতির চাপে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা। এমতো অবস্থায় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সময় মতো কার্যকর সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ এবং দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। এমন প্রেক্ষাপটেও খানিকটা ইতিবাচক পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে 4.8%, যা গেল অর্থবছরে ছিল 4%। মঙ্গলবার দক্ষিণ এশিয়ার উন্নয়ন বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, 2026-27 অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে 6.3%। সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি, দরিদ্রতা ও কর্মসংস্থানের চিত্র তুলে ধরে উন্নয়ন সহযোগী সংস্থাটি জানায়, গত কয়েক মাসে মূল্যস্ফীতি কমছে। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি 13.8% থেকে নেমেছে 7.6%। তবে দারিদ্র্যের হার নিয়ে নতুন করে অশনি সংকেত দিয়েছে বিশ্বব্যাংক। 2024-25 অর্থবছরে দেশের দারিদ্র্যের হার বেড়ে হয়েছে 21.2%। 2023-24 অর্থবছরে যা ছিল 20.5%। এই সময়ে বেকার হয়েছেন 20 লাখ মানুষ, আর কাজের বাইরে আছেন কর্মক্ষম 30 লাখ, যার মধ্যে 24 লাখই নারী। সংস্থাটির তথ্য মতে 2023-24 অর্থবছরে জিডিপি অনুপাতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল 8.3%, যা 2024-25 অর্থবছরে কমে দাঁড়ায় 7.9%। Revenue will increase driven by the improvement in the economic activities and the reforms, and also subsidy payments will go down.
টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশকে সাহসী সংস্কার ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ব্যাংক খাতের দুর্বলতা দূর করা, জ্বালানি ভর্তুকি কমানো ও বিনিয়োগ পরিবেশ উন্নত করায় জোর দেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতি নিয়ে স্বস্তি থাকলেও দারিদ্র্য বিমোচন সহ নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, মূল্যস্ফীতি আগে অনেক বেশি ছিল, সেখান থেকে কমে এসেছে। উপদেষ্টা জানান, সরকারিভাবে খাদ্যশস্যের মজুদ বাড়াতে ভারত থেকে 50,000 টন চাল এবং যুক্তরাষ্ট্র থেকে 50,000 টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় চীন থেকে 20টি যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে বিস্তারিত জানাতে চাননি সালেউদ্দিন আহমেদ। আমরা নন বাসমতি চাল আনবো আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি। চালেরটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চালটা যদি ধরেন বড়োটার যদি সে না প্রকিউরমেন্ট যদি একটু লো হয়, আমরা জানি না কোনো রকমভাবে চাল এবং বেশি গেছে চাল গমের শর্ট। ট্রাম্পের শুল্ক নীতির ফলে মার্কিন বাজারে সৃষ্ট মন্দা পরিস্থিতিতে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। গত 2 মাসে যুক্তরাষ্ট্রে প্রায় $1.5 বিলিয়ন পণ্য রফতানি হলেও কমেছে সার্বিক রফতানি আয়। এমনকি তুলনামূলক কম মূল্যে ক্রয়াদেশ নিতে ক্রেতারা চাপ দিচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে $9.97 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ স্প্রিং মৌসুমের ঠিক আগেই ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক হার আরোপ করায় সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিজিএমই এর। ডিসেম্বরে আপনার ক্রিসমাস ডে আছে, ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়ার, ওই ক্ষেত্রে গিয়ে আমাদের কোয়ান্টিটিটা অনেক বড় অংশে আমরা কিন্তু কাজ করি। তার জন্য আমরা ট্যারিফের কারণে কিন্তু আমরা অর্ডারটা ধরতে পারি না। এই ক্রাইসিসের কারণে এক্সপোর্টের ভলিউমগুলো একটু কমার প্রক্রিয়া চলছে। শুল্ক জটিলতায় বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো পণ্যের বাড়তি দাম তো দিচ্ছে না, বরং আরো কম মূল্যে পণ্যের অর্ডার নিতে চাপ প্রয়োগ করায় এ প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। 20% ট্যারিফ, তুমি 10% পার্টিসিপেট করো, আমি 10% করবো, কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব হচ্ছে না। সেটা স্টোর থেকে যদি ট্যাগ চেঞ্জ করা না হয়, প্রাইস চেঞ্জ না করে, তাহলে তো আমার দ্বারা তো সম্ভব না সেটা। তবে সংকট উত্তরণে দেশের বন্দর অফডক ট্যারিফ যেমন কমাতে হবে, তেমনি প্রণোদনা এবং নীতি সহায়তার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। ব্যাংকের থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে আমরা যদি এই ব্যবসাটাকে অন্তত এই ক্রান্তিকালটাকে অতিক্রম করতে পারি, তখন আমরা আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারগুলিতে যেমন রপ্তানি আয় বাড়াতে হবে, ঠিক তেমনি সংকট থেকে উত্তরণের জন্য অপ্রচলিত বাজার কিংবা দেশগুলিতেও সৃষ্টি করতে হবে তৈরি পোশাক খাতের নতুন বাজার। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ঘোষণার 9 মাসেও চালু করা সম্ভব হয়নি বন্ধ থাকা 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল। এসব চিনিকল আধুনিকায়ন করে পর্যায়ক্রমে উৎপাদনে যেতে টাস্কফোর্স অর্থ বরাদ্দের সুপারিশ করলেও লোকসানি প্রতিষ্ঠান দেখিয়ে তা প্রদানে অসম্মতি জানায় অর্থ মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা মনে করেন, চিনির বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে টেকসই পরিকল্পনার মধ্য দিয়ে চিনিকলগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। 2020 সালে আওয়ামী সরকার লোকসানের কারণ দেখিয়ে বন্ধ করে দেয় দেশের 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল। এতে বেকার হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক কর্মচারী। তবে 2024 সালের ডিসেম্বরে এক চিঠির মাধ্যমে বন্ধ থাকা এসব চিনিকল পুনরায় চালু ও লাভজনকভাবে চালানোর লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সুপারিশ ও মতামত এবং পর্যাপ্ত আখপ্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে চালুর কথা জানায় শিল্প মন্ত্রণালয়। কিন্তু টাস্কফোর্স প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেদাবগঞ্জ চিনিকল চালুর জন্য আখ চাষ উন্নয়ন ও রোপণ বাবদ 2024-25, 25-26 ও 26-27 অর্থ বছরের জন্য সম্ভাব্য অর্থ ছাড়ের আবেদন 2 দফা করলেও কারণ হিসেবে লোকসানির প্রতিষ্ঠান দেখিয়ে তা বরাদ্দ দিতে অসম্মতি জানায় অর্থ মন্ত্রণালয়। এই বাজেট যখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় তখন অর্থ মন্ত্রণালয় থেকে ফাইল ফেরত দিয়েছে। এই জন্য আপাতত মিল চালুর কর্মকাণ্ডে কাজে হাত দেওয়া যাচ্ছে না।
যদি অর্থপ্রাপ্তি সাপেক্ষে তখন পুনরায় আবার এটা চালুর ব্যাপারে সিদ্ধান্ত হবে। চিনিকল সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকারের ঘোষণার মধ্য দিয়ে যে আশার আলো জেগে উঠেছিল তা আবারও নিভতে বসেছে। লাভজনক করার জন্য যে আমাদের প্রস্তাবনা সেটি হলো এগুলো পার্শিয়ালি আরও ছোটোখাটো ইন্ডাস্ট্রি এর সঙ্গে সংশ্লিষ্ট করা যেতে পারে, আমাদের এখানে ডিস্টিলারিজ চালু করা যেতে পারে। তবে গবেষকদের মতে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে চিনিকলগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। এই শিল্পগুলোকে রুগ্ন করে দেওয়ার মধ্য দিয়ে অন্যরকম ব্যবসা বাণিজ্য এখানে আরও প্রসার ঘটানো সম্ভব। ফলে এই কাদের চক্রে এই প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কার্যকর হয়ে উঠছে না সেটি কিন্তু খুঁজে বের করা দরকার। বন্ধ হওয়া এসব চিনিকলে দৈনিক আখমারের সক্ষমতা ছিল গড়ে ১৫০০ মেট্রিক টন। 2020 সালে বন্ধ হয়ে যাওয়া 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল চালুর উদ্যোগ নিলেও সেটি আদতে আলোর মুখ দেখেনি। ফলে হতাশা বাড়ছে শ্রমিক কর্মচারীদের মাঝে। তবে সংশ্লিষ্টরা মনে করেন এসব চিনিকল আধুনিকায়ন এবং একই সাথে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যুক্ত করা গেলে লোকসান নয়, এই শিল্পকে লাভে ফেরানো সম্ভব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বগি লাইনচ্যুত হয়ে 2.5 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটে বলে দাবি স্টেশন মাস্টারের। আর ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। মঙ্গলবার সকালে সিলেট থেকে আন্তনগর কালনী ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাই ক্রসিংয়ের জন্য সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ট্রেনকে মোগলাবাজার স্টেশনের 1 নম্বর লাইনে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে সামান্য এগুলেই বাধে বিপত্তি। লাইনচ্যুত হয় ইঞ্জিন সহ 3টি বগি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা তাৎক্ষণিকভাবে একটি লাইন সচল করায় 2.5 ঘন্টা পর রেল যোগাযোগ পুনরায় চালু হয়। শব্দ আমরা করতেই বারোইও দেখি ড্রাইভারে খুব চেঁচামেচি করে আমরা বাঁচাও কইয়া যেটা উদয়ন এটা থামার কথা, এখানে না থামিয়া সামনে চলে গেছে, যাইয়া ফল্টে পড়ে গেছে। পরিদর্শনে এসে জেলা প্রশাসক জানান ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে রেলওয়ে থেকে, এবং তারা এটা কি কারণে দুর্ঘটনা ঘটলো বা ভবিষ্যতে এড়ানো যায় সেই বিষয়গুলো তারা ফাইন্ড আউট করে সুপারিশ করবে। ঘটনায় চালক সহ 5 জন আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। তিস্তার পানি নামলেও দুর্ভোগ কাটেনি 4 জেলার বানভাসীদের। ফুটে উঠছে ক্ষত চিহ্ন। কুড়িগ্রামে দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এক রাতেই কমে গেছে তিস্তা নদীর পানি, রেখে গেছে সীমাহীন দুর্ভোগ। কিছু কিছু সড়ক, ফসলি জমিতে এখনো জমে আছে পানি। মঙ্গলবার সকালে রংপুর ও লালমনিরহাটের 6 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ফুটে ওঠে ক্ষয়ক্ষতির চিহ্ন। কাদামাখা বাড়িঘর আর সড়ক। বেশ কয়েকটি ফসলি জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। সবাই আমন ধানের উপর নির্ভর করি আমরা কিন্তু চলি, সেই ধানগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে গেল। বা তারও যদি ভাঙ্গে সামনে যায় তাহলে ব্রিজটা একদম ভাঙ্গে ওই ব্রিজও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বাঁধ যদি না বাঁধে তাহলে মনে হয় বাড়িঘর সব চলে যাবে। অন্যদিকে কুড়িগ্রামের সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। সব হারিয়ে মানবেত দিন কাটছে তাদের, মিলছে না সরকারি সহযোগিতাও। বাড়ি ভাঙলে মনে কয়েকবার কলার পরে সেই ভাড়াটি জায়গা আছি, সেই ভাড়াটি জায়গাটাও আমার গেল ভাঙি। আমারও বাড়ি এই নিকট পাশে, কখন যে যাবে এটা কোনো নিশ্চিত নাই। এখন যে বাড়ি ভাঙি যে জামু একখানে, সে জায়গাটাও আমার নাই। এমনকি আমার কাছে টেহা বসেও নাই যে বাড়ি একখানে জমি কিনি যে বাড়ি এখন একখানে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জমে উঠেছে চাকসু ও রাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। আগামী 15 অক্টোবর কেন্দ্রীয় ছাত্র হল ও হোস্টেল সংসদ নির্বাচন ঘিরে জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চায়ের কাপ থেকে শুরু করে সংবাদপত্র, ডলার, টাকা, এমনকি দলিলের আদলেও প্রচারপত্র তৈরি করেছেন প্রার্থীরা। 907 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট, হ্যান্ডবিল নিয়ে চলছে রাকসুর জনসংযোগ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, আবাসিক হলসহ শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।
যেই আসুক তবে যোগ্য প্রার্থী আসুক। শিক্ষার্থীদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে একটা নির্বাচন কমিশন 6 বার কিভাবে একটা পুনর্বিন্যস্ত তফসিল করে। প্রার্থীরা সহ ভোটারদের মধ্যেও একটা শঙ্কা আছে, সিনেটে যাতে শিক্ষার্থীদের কণ্ঠস্বরে একজন কিছু বলতে পারে, আসলে শিক্ষার্থীরা সেটাই চাচ্ছে। রাষ্ট্র নির্বাচন 16 অক্টোবরকে ঘিরে আমাদের যে কার্যক্রম আমরা আগেই বলেছি, আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স ওএমআর সবকিছুই কমপ্লিট করা আছে। এখন শুধুমাত্র ভোটের 2-1 দিন আগে আমাদের ভোট কেন্দ্র স্থাপনের কাজ ছাড়া আর কোনো কাজ আমাদের বলতে গেলে বাকি নেই। দেশের বাইরের খবর। গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হলো, তবুও উপত্যকাটিতে চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। এতে গেল একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। এরই মধ্যে মিশরে চলা হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার প্রথম দিন ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। এদিকে খুব শিগগিরই শান্তি চুক্তি সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধের পরিকল্পনা নিয়ে ফোনালাপ হয়েছে পুতিন ও নেতানিয়াহুর মধ্যেও। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের 2 বছরে এসেও শেষ হলো না নিরীহ ফিলিস্তিনিদের দুঃখ আর দুর্দশা। প্রতিনিয়তই ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন বহু নারী ও শিশুসহ অনেকে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধের পরেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার নেতানিয়াহু সেনারা। চলছে মুহুর্মুহু বিমান হামলাও। আগ্রাসন চলছে পশ্চিম তীরেও। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের আক্রমণ করে 120টির বেশি জলপাই গাছও কেটে ফেলেছে। এরই মধ্যে মিশরের কায়রোতে চলা হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার প্রথম দিন ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রথম দিনের আলোচনা শেষ হলেও শারম আল শেখে মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনা হবে। সেখানে ইসরায়েলি প্রতিনিধি দলও অংশ নেবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। এ সময় তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নেতারা চুক্তিতে সক্রিয় ভূমিকা নিয়েছে বলে তাদেরকে ধন্যবাদ জানান। ট্রাম্পের মতে হামাস সহ সবাই চায় শান্তি চুক্তি হোক। প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাস সকল জিম্মি মুক্ত করবে, ইসরায়েল 250 জন আজীবন দণ্ডপ্রাপ্ত এবং 1700 বন্দীকে মুক্ত করবে। ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করা হবে, হামাস অস্ত্র ত্যাগ করবে এবং আন্তর্জাতিক প্রশাসন দায়িত্ব নেবে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন, নাগরিকদের জীবন দিয়ে ভোগান্তি বন্ধ করতে হবে। এটিকে একটি বিশাল মানবিক বিপর্যয় বলেও আখ্যা দেন তিনি। এছাড়া গাজায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ায় জীবন রক্ষাকারী পরিষেবা চালু রাখতে জরুরি তেলের জন্য $9 মিলিয়ন বরাদ্দ করেছে জাতিসংঘ। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছরে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত $6,800 কোটি মার্কিন ডলার। গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে পুরো গাজা উপত্যকায় কার্যকর আছে মাত্র 14টি হাসপাতাল। ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে 8 শতাধিক মসজিদ। কবরস্থান ধ্বংস করতেও বাদ রাখেনি নেতানিয়াহু বাহিনী। সাজানো পরিপাটি আধুনিক একটি নগর ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। ইসরায়েলের পাশবিক শোষণ, নির্যাতন আর গণহত্যার 2 বছরে ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে গাজা। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে উপত্যকাটি এমন এক দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যা হয়তো ট্রয় নগরীর গল্পকেও হার মানাবে। অমানবিকতার সব ধাপ লঙ্ঘন করে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মূল কেন্দ্র হয়ে ওঠে গাজার হাসপাতালগুলো। হামাসের আশ্রয়স্থল হিসেবে আখ্যা দিয়ে একের পর এক হাসপাতালের ওপর বিমান হামলা চালায় আইডিএফ। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, হামলার সময় হাসপাতালে তখন শিশু, বৃদ্ধসহ আহত গাজাবাসী চিকিৎসারত অবস্থায় ছিলেন। গাজা সিটির 4টি হাসপাতাল গেল মাসে অকেজো হয়ে পড়ে। বর্তমানে পুরো গাজা উপত্যকায় কার্যকর আছে মাত্র 14টি হাসপাতাল। এর মধ্যে 8টি গাজা সিটিতে আর বাকি 6টি দের আল বালা ও খান ইউনিসে। আংশিক কার্যকর হাসপাতালগুলোতে এখন রোগীদের উপচে পড়া ভিড়। রোগীদের কেউ তাঁবুতে, কেউ হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। শুধু গাজার স্বাস্থ্য খাতি নয়, বরং ধর্মীয় উপাসনালয় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে। গাজার ধর্ম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের 19 জানুয়ারির মধ্যে ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে 834টি মসজিদ। আংশিক বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 275টি। এছাড়া গাজা সিটিতে অবস্থিত 3টি ঐতিহাসিক গির্জাও ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। 60টি কবরস্থানের মধ্যে 40টিতে হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে 21টি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অর্থনীতি 83% পর্যন্ত সংকুচিত হয়েছে। স্থানীয় প্রশাসনের হিসাবে 90% অবকাঠামো এখন ধ্বংস, ক্ষতির পরিমাণ 6,800 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। জাতিসংঘ, ইউ ও বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী পুনর্গঠন ও পুনরুদ্ধারে এখন অন্তত 5,300 কোটি ডলার প্রয়োজন। প্রতিবেদনে বলা হয় মোট ক্ষতির অর্ধেকের বেশি, প্রায় 3,000 কোটি ডলার কেবল ভবন ও অবকাঠামো পুনর্গঠনে ব্যয় হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন খাত। ধ্বংস হয়েছে প্রায় 2,92,000 বাড়ি, যা মোট ধ্বংসযজ্ঞের 53%। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় 90% শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি হস্তক্ষেপের জন্যই প্রশ্নবিদ্ধ হচ্ছে বিসিবি নির্বাচন, এমন মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও তোলেন তিনি। শুধু তাই নয়, ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি দিয়ে ভোট প্রদানে প্রভাবিত করেছেন বলেও দাবি করেন আমিনুল হক। আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই। এখানেই বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল এবং এককভাবে তার হস্তক্ষেপের কারণে এই বিষয়টি নিয়ে কেউ হয়তোবা তখন কথা বলেনি। ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে, এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে। সরাসরি স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, বিভিন্নভাবে কাউন্সিলরদেরকে থ্রেট দেওয়া হয়েছে, আর্থিক লেনদেনের কথা শুনেছি এবং সব কিছু মিলিয়ে অবশ্যই এই দায়ভার এই যে যারা নির্বাচনকে অনুষ্ঠিত করেছে এবং এই নির্বাচনের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। এদিকে বিসিবিতে চলছে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা। এজেন্ডায় আছেন বিভাগ বন্টন। এনএসসি কোটা থেকে মনোনীত বিতর্কিত ইসাক আহসানের জায়গায় ঘোষণা করা হবে নতুন পরিচালকের নাম। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, বিসিবির যে প্রথম যে বৈঠকটা অর্থাৎ নবনির্বাচিত কমিটির যে প্রথম বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে বেলা 12টা নাগাদ এবং এখন এরই মধ্যে 3 ঘন্টা পেরিয়ে গেছে। সম্ভবত আরও ঘণ্টাখানেক লাগতে পারে এই আনুষ্ঠানিক সভা শেষের। তবে এখন পর্যন্ত সবথেকে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে এনএসসির যে 2 পরিচালকের কোটা, সেই কোটার যে একজন ইশফাক আহসানকে সরিয়ে দেওয়ার পরে অন্য যে পদটা খালি হয়ে গিয়েছিল, সেই খালি পদে আসলে এনএসসি কাকে মনোনয়ন দেবে এবং সেখানে আসলে আমরা যতটুকু শুনতে পাচ্ছি সবথেকে যে নামটা বেশি শোনা যাচ্ছে তার নাম রুবাবা দৌলা, যিনি আসলে টেলিকম ইন্ডাস্ট্রির একটা বড় নাম এবং এর আগে তিনি ব্যাডমিন্টন ফেডারেশনের কাজ করেছেন। সেই রুবাবাকে মনোনয়ন দেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও বা এখন পর্যন্ত এনএসসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে এই যে একটা পদ রয়েছে, যে ফাঁকা শূন্যস্থানটা রয়েছে, এখানে আসলে একজন নারী পরিচালককে দেখা যাবে, এটা মোটামুটি নিশ্চিত। সেই নারী পরিচালকের তালিকায় আসলে আরও 3 জনের নাম রয়েছে। তবে রুবাবা দৌলা, যিনি আসলে একটা বড় নাম এই কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এবং ব্যাডমিন্টন ফেডারেশনে তার একটা লম্বা অভিজ্ঞতা রয়েছে দায়িত্ব পালনে, সেই রুবাবাকে আসলে মনে করা হচ্ছে যে তাকে আসলে মনোনয়নটা দেওয়া হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এনএসসি কিছুক্ষণের মধ্যে একটা আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তখনই আসলে নিশ্চিত হয়ে বলা যাবে যে এই বিসিবির নতুন কমিটির 25তম সদস্য কে হতে যাচ্ছেন। তবে আপাতত এই বৈঠকে, যেটা আসলে বিসিবিতে চলছে, সেই বৈঠকে মোটামুটি 6টা এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে, যে 6টা এজেন্ডাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যার মধ্যে বিপিএলের যে গভর্নিং কাউন্সিল রয়েছে, সেই গভর্নিং কাউন্সিলটা ভেঙে সাজানোর একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ আগের যে কাউন্সিলটা ছিল সেখানে আসলে মাহবুব আনাম ছিলেন এবং সে বর্তমান কমিটিতে না থাকায় সেই কমিটিটা কিন্তু নতুন করে গড়তে হবে এবং এছাড়াও আসলে আসন্ন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা রয়েছে, সেই সিরিজটা কীভাবে আয়োজন করা যায় সে বিষয়ে আসলে আলোচনা হবে। এছাড়াও কার্যনির্বাহী কমিটির দায়িত্ব বন্টন এবং সাব কমিটি গঠন করা নিয়েও আসলে প্রাথমিকভাবে এই বৈঠকে আলোচনা হবে এবং এরপরে কিন্তু সন্ধ্যা 6টা নাগাদ আরও একটা বৈঠক রয়েছে, যেটা আসলে গুলশানে অনুষ্ঠিত হবে। সেখানে আরও এক দফায় এই বিসি পরিচালকরা মুখোমুখি হবে। আমার কাছে এখন পর্যন্ত মিরপুর থেকে এই ছিল সবশেষ। মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে, যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাহের। ফেব্রুয়ারিতে ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত।
এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ, ফেঁসে যেতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে বন্ধ হলো বহু সাবেক মন্ত্রী এমপির ভোট করার পথ। এই ছিল দুপুরের সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।